শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। স্পিকারের ডান দিকে বসা ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের দিকে তাকালে সাধারণ মানুষের মনে চরম বিভ্রান্তি হওয়াটা একেবারেই স্বাভাবিক। কারণ এই সরকারের লেবাস বিএনপির হলেও তাদের ভেতরে ভেতরে চলছে এক ভয়ঙ্কর আদর্শিক যুদ্ধ এবং নীরব শুদ্ধি অভিযান। যারা গত ১.৫ দশক ধরে রাজপথে রক্ত দিয়েছেন, ফাঁসির সেলে মৃত্যু প্রহর গুনেছেন, তারা আজ চরম অবহেলিত। আর ক্ষমতার মসনদ দখল করে বসে আছে একদল সুবিধাবাদী টাউট এবং আধিপত্যবাদের দালাল। রাষ্ট্রপতির ভাষণের উপর যখন সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম ফ্লোর নিলেন, তখন পুরো সংসদ স্তব্ধ হয়ে গিয়েছিল। তার সাহসী এবং তীক্ষ্ণ বক্তব্য শুনে যে কারো মনে হতে পারে এই লোকটা কি আসলেই বিএনপি করেন। এমন মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ গোটা বিএনপির সরকার এবং তাদের শীর্ষ নেতৃত্ব যখন পতিত স্বৈরাচারের দোসর বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রশংসায় পঞ্চমুখ, তাকে পদে টিকিয়ে রাখার জন্য যখন তারা সাংবিধানিক যুক্তির আড়ালে রাজনৈতিক দেউলিয়াত্বের চরম নজির স্থাপন করছেন, ঠিক তখন একজন আশরাফ উদ্দিন নিজামের এই উল্টো স্রোতের বক্তব্য প্রমাণ করে বিএনপির ভেতরে এখনও কিছু মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি। এই রাজনৈতিক থ্রিলারের দ্বিতীয় দৃশ্যটি আরও বেশি চমকপ্রদ এবং আবেগময়। বিএনপির আরেক প্রবীণ সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর বক্তব্য শুনলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। তার আপন ছোট ভাই সালাউদ্দিন টুকু যখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে জামায়াতে ইসলামীকে ধুয়ে মুছে সাফ করার প্রকাশ্য ঘোষণা দিলেন, মিত্রদের সাথে চরম বেইমানির নজির স্থাপন করলেন, ঠিক সেই মুহূর্তে সালাম পিন্টুর কণ্ঠস্বর যেন এক ভিন্ন রাজনীতির বার্তা দিল। ভুলে গেলে চলবে না, এই আব্দুস সালাম পিন্টু পতিত শেখ হাসিনার আমলে একটি মিথ্যা মামলায় বছরের পর বছর কন্ডেম সেলে মৃত্যুর প্রহর গুনেছেন। ফাঁসি দণ্ডপ্রাপ্ত সেই মানুষটি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে চরম সত্যটা উপলব্ধি করতে পেরেছেন এবং জামায়াত বিদ্বেষী বক্তব্যের বিপরীতে দাঁড়িয়ে তিনি আজ সংসদে জামায়াত নেতাদের প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কারা প্রকৃত অর্থে রাজপথে ছিল আর কারা রাজপথে ছিল না। কিন্তু আব্দুস সালাম পিন্টুর এই সত্য ভাষণ বর্তমান সরকারের শীর্ষ মহলে চরম অস্বস্তির জন্ম দিয়েছে। সংসদের এই নীরব বিদ্রোহে আরও একটি নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, ব্যারিস্টার নওশাদ জমির। বিএনপির এই সংসদ সদস্য সরাসরি এবং অত্যন্ত সাহসিকতার সাথে সংসদে দাঁড়িয়ে বললেন, প্রধানমন্ত্রীর মেয়াদ যেমন সুনির্দিষ্টভাবে 2 বছর করা হয়েছে, তেমনি এমপিদেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত, হোক সেটা 2, 3, 4 বছর। মানে একজন এমপি সারা জীবন এমপি হবেন এমনটি যেন না হয়। কোনো এমপিরও 2, 3 বা 4 বারের বেশি থাকা উচিত না। শুধু তাই নয়, এর আগে মানবাধিকার কমিশন গঠনে সরকারের রহস্যময় টালবাহানা এবং কালক্ষেপণের চরম সমালোচনা করেও তিনি দেশ জুড়ে আলোচিত হয়েছেন। সংসদ অধিবেশন গভীরভাবে ফলো করলে আপনি বিএনপির এমন আরও অনেক এমপি পাবেন যাদের কথা এবং রাজনৈতিক অবস্থান দেখে মনে হবে তারা মূলত বর্তমান বিএনপির নীতি এবং সরকারের বিরুদ্ধেই কথা বলছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, এই সাহসী, যোগ্য এবং পরীক্ষিত নেতাদের কাউকেই আপনি বর্তমান বিএনপির সরকারে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা নীতি নির্ধারণী ফোরামে দেখতে পাবেন না। এর সবচেয়ে জ্বলন্ত এবং ট্র্যাজিক উদাহরণ হলেন সাবেক প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময় যিনি ছিলেন দৌর্দণ্ড প্রতাপশালী একজন মন্ত্রী, 10 ট্রাক অস্ত্র মামলা সহ হাসিনার আমলে অসংখ্য মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে যিনি ঢুকেছেন, অথচ সরকার গঠনের পর তাকে কোনো মূল্যায়নই করা হয়নি। একই অবস্থা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর। বর্তমান সরকারের ক্ষমতা বলয়ে তার কোনো নামগন্ধ নেই। তিনি যেন রাজনীতির দৃশ্যপট থেকেই পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছেন। যোগ্য এবং পরীক্ষিত নেতাদের এই পতনের বিপরীতে একটু নজর দিন ক্ষমতার মূল কেন্দ্রগুলোর দিকে। সেখানে দেখবেন যারা গত 15 বছর এসি রুমে বসে রাজনীতি করেছেন, লন্ডনে আরাম আয়েশের জীবন কাটিয়েছেন, যারা বিদেশে পালিয়েছিলেন এবং যারা মূলত টাউট, তারাই আজ বড় বড় দায়িত্ব এবং আকর্ষণীয় মন্ত্রণালয়গুলো দখল করে বসে আছেন। কিন্তু এমন কেন হচ্ছে? কেন ভালো পরীক্ষিত এবং যোগ্য লোকগুলোকে বিএনপি সুপরিকল্পিতভাবে সাইডলাইনে রেখে অযোগ্যদের ক্ষমতায় বসিয়েছে? এটি কি নিছকই কোনো রাজনৈতিক ভুল, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর এবং ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? রাজনৈতিক বিশ্লেষক এবং ডিপ স্টেটের ভেতরের খবরের দিকে নজর রাখলে দেখা যায় এর পেছনে মূলত 4টি ভয়ঙ্কর কারণ এবং
সিন্ডিকেটের হাত রয়েছে। প্রথমত ভারতের প্রভাব এবং সাউথ ব্লকের প্রেসক্রিপশন। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যে কোনো মূল্যে নয়াদিল্লির সাউথ ব্লককে সন্তুষ্ট রাখতে চাইছে। লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু বা আশরাফ উদ্দিন নিজামের মতো নেতারা রাজনৈতিকভাবে অত্যন্ত ডানপন্থী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং কট্টর ভারত বিরোধী হিসেবে পরিচিত। ভারত কখনোই চায় না এ ধরনের নেতারা বাংলাদেশের স্বরাষ্ট্র বা প্রতিরক্ষার মতো কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আসুক। তাই দিল্লির সরাসরি প্রেসক্রিপশন এবং ছক অনুযায়ী এই বর্ষিয়ান এবং দেশপ্রেমিক নেতাদের সাইডলাইনে ফেলে রাখা হয়েছে। দ্বিতীয়ত আমেরিকার প্রেসক্রিপশন। শুধু ভারত নয়, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রেরও একটি প্রচ্ছন্ন চাপ রয়েছে। তারা চায় সরকারে এমন লোক থাকুক যারা লিবারেল বা উদারপন্থী হিসাবে নিজেদের তুলে ধরবে এবং পশ্চিমা কর্পোরেট স্বার্থ রক্ষা করবে। এজন্য কিন্তু তারা ডক্টর খলিলুর রহমানকে বিএনপি না করা সত্ত্বেও ওই পদে বসিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। আব্দুস সালাম পিন্টু বা বাবরের মতো নেতারা তাদের এই এজেন্ডা বাস্তবায়নে বাধা হতে পারেন, তাই তাদেরকে মাইনাস করা হয়েছে। তৃতীয়ত হাওয়া ভবনের পুরনো ভূত এবং লন্ডন সিন্ডিকেট। বিএনপির ভেতরে এখন সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রক হলো লন্ডন সিন্ডিকেট। এই সিন্ডিকেট মূলত সেই হাওয়া ভবনের পুরনো এবং দুর্নীতিবাজ খলনায়কদের দ্বারাই পরিচালিত হচ্ছে। তারা চায় না সরকারে এমন কোনো স্বাধীনচেতা বা শক্ত মেরুদণ্ডের নেতা থাকুক যারা তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং নিয়োগ বাণিজ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। ব্যারিস্টার নওশাদ জমির বা আশরাফ উদ্দিন নিজামরা যদি ক্ষমতার কেন্দ্রে থাকেন তবে লন্ডন সিন্ডিকেটের এই একচেটিয়া লুটপাট ব্যাহত হবে। তাই অত্যন্ত সুকৌশলে তাদের সাধারণ এমপির চেয়ারে বসিয়ে রাখা হয়েছে পুতুলের মতো। সবচেয়ে ভয়ঙ্কর এবং নীরব যে খেলাটি চলছে তা হলো দলের ভেতর থেকে বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত বলয়টিকে পুরোপুরি নির্মূল করা। যারা খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন, যারা কখনোই তার বাইরে গিয়ে রাজনীতি করতে চাননি, যারা তার নির্দেশে রাজনীতি করতেন, বর্তমান শীর্ষ নেতৃত্ব তাদের কাউকেই বিশ্বাস করে না। নতুন নেতৃত্ব চায় দলে তাদের একক এবং নিরঙ্কুশ আধিপত্য বজায় থাকুক। আর এই আধিপত্য প্রতিষ্ঠার জন্যই খালেদা জিয়ার অনুগত এবং পরীক্ষিত নেতাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। কিন্তু বিএনপি সরকারের শীর্ষ নেতৃত্বের এই ভারত তোষণ, পশ্চিমা দাসত্ব এবং যোগ্য নেতাদের সাইডলাইনে ফেলে রাখার এই আত্মঘাতী পরিস্থিতি ভয়ঙ্কর প্রভাব পড়তে শুরু করেছে একদম তৃণমূল পর্যায়ে। অনেকেই বিএনপি ছেড়ে দিচ্ছেন এই সুসময়েও। কারণ একটি কথা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, একমাত্র পতিত আওয়ামী লীগ ছাড়া বিএনপি এবং জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের প্রায় শতভাগ কর্মী কঠোরভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী। তারা গত 15 বছর ধরে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, রক্ত দিয়েছে এবং জীবন বিলিয়ে দিয়েছে। তারা স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন, সার্বভৌম এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে। কিন্তু আজ যখন তারা দেখছে তাদের দলের শীর্ষ নেতারাই দিল্লির প্রেসক্রিপশনে চলছেন এবং পরীক্ষিত ভারত বিরোধী নেতাদের সাইডলাইনে ফেলে রাখা হয়েছে, তখন তৃণমূলের ভেতরে এক ভয়ঙ্কর বারুদ জমতে শুরু করেছে। নেতৃত্বের সাথে তৃণমূলের আদর্শিক দূরত্বের এই ফাটল এখন এতই বিশাল আকার ধারণ করছে যে তা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। বিএনপি হয়তো ভাবছে লন্ডন এবং দিল্লির আশীর্বাদে তারা অনন্তকাল ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু তারা ভুলে যাচ্ছে তৃণমূল তাদের রক্ত দিয়ে এই মসনদে বসিয়েছে। আদর্শিক বেইমানি এবং আধিপত্যবাদের কাছে মাথা নত করার কারণে সেই তৃণমূল একদিন তাদের এই ক্ষমতার মসনদ তছনছ করে দেবে। কারণ ইতিহাস সাক্ষী, দিল্লির দালালি করে বাংলাদেশে কেউ বেশি দিন টিকতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।